এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন লোকসভার দখলদারি আর আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। লোকসভার দখলদারিতে আজকেও আমরা এই যে লোকসভায় কি পরিস্থিতি আজকে, কারণ আজকে প্রচার শেষ হয়ে গেল, যে সপ্তম দফার নির্বাচনের শেষ প্রচার ছিল, আজ তা শেষ। এরপর খালি অপেক্ষা আগামী 1 জুন অর্থাৎ শনিবার দিন মানুষ তার নিজের ভোট নিজে দেবেন এবং যেভাবে ষষ্ঠ দফা পর্যন্ত এক কথা যদি নির্বিঘ্নেই বলি যে মানুষ নিজের ভোট দিতে পেরেছে, কারণ চারিদিকে কোথাও কোনো সেরকম কোনো অভিযোগের জায়গা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এবারও আশা করছি যে সপ্তম দফার ভোটটাও নির্বিঘ্নে কাটবে, এটা আশা করাই যেতে পারে। কারণ নির্বাচন কমিশন যেভাবে তারা তাদের মতন করে কাজকর্ম শুরু করেছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা আশা আমরা করতেই পারি। তারপর 4 জুন মানে 4 তারিখ জুন মাসের যে ফলাফল বেরোবে, সেই ফলাফলের উপরে অনেক কিছু নির্ভর করছে, রাজ্যের রাজনীতি, দেশের রাজনীতি সব মিলিয়ে। এবং শুধু দেশের রাজনীতি বা রাজ্যের রাজনীতি নয়, আমরা গত কাল থেকে লক্ষ্য করছি পাকিস্তানের জায়গা থেকে তারা তাদের বক্তব্যের পরিবর্তন এনেছে, তারা তাদের যে কারগিলের হানা সেটা তাদের ক্ষেত্রে অন্যায় করা হয়েছে, এরকমই নওয়াজ শরীফও তার মন্তব্যে বলছেন। মানে এক কথায় ভারতবর্ষের রাজনীতির সঙ্গে ভারতবর্ষের অভ্যন্তরীণ এবং বাইরের যে জগৎ, সেই জগতেরও মধ্যে একটা বেশ বড় সামঞ্জস্য, মানে এক কথায় বলতে গেলে আলোচনার যে বিষয় হয়ে আছে সেটা দেখা যাচ্ছে। এইরকম অনেকগুলো বিষয়, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে থেকে প্রধানমন্ত্রীর যে বিবেকানন্দ রকে যে পরে তিনি ধ্যানে বসবেন বলে যেটা চলছে, সেটা নিয়ে বিরোধী পক্ষের উপর থেকে আর কি যে ধরনের আক্রমণ হচ্ছে বা যে ধরনের মন্তব্য তোলা হচ্ছে, এটাও যেমন থাকবে। তার সাথে সেটা হচ্ছে যে ডক্টর প্রণব টুডু ঝাড়গ্রামের বিজেপির প্রার্থী, তিনি আহত হলেন, মার খেলেন, তার সিকিউরিটি যে ছিল তার মাথা ফাটলো। অন্যদিকে দেখা গেল যে তার বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা পুলিশ দায়ের করেছে। এই কি হচ্ছে, এই মানে এক কথায় 2024 সালের যে লোকসভা নির্বাচন, এর সমীকরণ কি, কোথায় কার সঙ্গে কার সেটিং, এই বিভিন্ন জায়গায় সেটিং এর তত্ত্ব শুনে আসছে। ডায়মন্ড হারবার কি হচ্ছে, ডায়মন্ড হারবারে কোনো বড় মানে এক কথায় বলতে গেলে বিজেপির হেভি ওয়েট কোনো লিডারের কোনো প্রচার নেই। এরকম বিভিন্ন বিষয় কিন্তু একদম মজাদার জায়গায় তৈরি করেছে 2024 লোকসভা। মানে এক কথায় ঝালমুড়ি বললে খুব একটা খারাপ কিছু বলা হবে না, কিন্তু এই সমস্ত কিছু আলোচনা করতে গেলে আরেকজন সঙ্গীত দরকার হয়। তো আজ আমার সঙ্গেই আছেন বিশিষ্ট সাংবাদিক তমন্নাস পণ্ডিত। পণ্ডিতদা, স্বাগত তোমাকে অনুষ্ঠানে। পণ্ডিতদা, একদম কোনো অন্য আলোচনায় না গিয়ে যদি আমি একদম সরাসরি বলি, সেটা হচ্ছে যে আজকের নির্বাচনের প্রচার শেষ হয়ে গেল। এই নির্বাচনের প্রচার শেষ হতে না হতেই অনেকগুলো বিষয় একদিক থেকে একটার পর একটা এলো। যেমন সব থেকে বড় একটা পদক্ষেপ নির্বাচন কমিশন নিল। নির্বাচন কমিশন আজকে এটা বলে দিয়েছে, সেটা হচ্ছে যে কোনো স্কুল শিক্ষককে ভোটের কাউন্টিং এ রাখা নিয়োগ করা যাবে না, তাতে সে স্থায়ী শিক্ষক হোক চাই অস্থায়ী শিক্ষক হোক। কিন্তু অন্য ক্ষেত্রে রাজ্য সরকারের বা সরকারি যে কোনো কর্মচারী যে কোনো বিভাগে তারা কাছে কর্ম করতেই পারে, তাকে ব্যবহার করতে পারবে, কিন্তু কোনো শিক্ষককে ব্যবহার করতে পারবে না। এই যে নির্দেশনামা নির্বাচন কমিশন জারি করলো। এবং আরেকটা বিষয় নির্বাচন কমিশন এবারে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে 138 জনের একজন কাউন্টিং অবজারভার তারা পাঠাচ্ছে স্পেশালি। তো এইরকম বিভিন্ন বিষয় আছে। তোমার কি মনে হচ্ছে নির্বাচন কমিশনের এই যে নতুন নতুন চিন্তা ভাবনা? আসলে প্রথমে শুরু করি যে যে বিষয়টা তুমি এখন শুরু করলে সেটা নিয়ে আগে শুরু করা যাক। সেটা হচ্ছে যে কোনো স্কুল শিক্ষককে অ্যাকাউন্টিং এর মধ্যে রাখা যাবে না, এবং নতুন একটা বিশাল একটা সংখ্যায় অর্থাৎ 138 জন একটা অবজারভার কাউন্টিং এর জন্য, বিশেষ করে এই রাজ্যের জন্য আনা হচ্ছে। আমরা ইতিপূর্বে বিভিন্ন নির্বাচনে
সেখানে কিন্তু নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু কাউন্টিং নিয়ে প্রচুর অভিযোগ কিন্তু জমা হয়। এক তো আমরা স্থানীয়ভাবে যদি আমরা ধরি পুরসভা এবং পঞ্চায়েত, তাহলে সেখানে কাউন্টিং নিয়ে মানে যে ধরনের অভিযোগ ওঠে সেটার পরে আর কোনো রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা নিয়ে আর কোনো সেই অভিযোগের কোনো তদন্ত হয় না এবং সেই অভিযোগ নিয়ে কোনো কাটাছাড়া হয় না, সেইখানেই শেষ হয়ে যায়, সেই অভিযোগেই শেষ হয়ে যায়। এমন অবস্থা দেখা গেছে যে সেখানে ব্যালট বাক্স নিয়ে গোটা ব্যালট বাক্সটাই নিয়ে কাউন্টিং সেন্টারের বাইরে চলে যাওয়া, সেখানে ছুঁড়ে ফেলে দেওয়া, পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়া ইত্যাদি, কাউন্টিংয়ের টেবিল থেকে সেখানে ব্যালট ছিনিয়ে নেওয়া ইত্যাদি, এগুলো নিয়ে আমরা খুবই অভ্যস্ত। একই ব্যাপার পুরসভার সেখানে হয়তো সেখানে ব্যালট বাক্স বা ব্যালট বক্স হয়তো ছিনিয়ে নেওয়া হয় না, কিন্তু সেখানেও যারা কাউন্টিং করেন তারা সাধারণত রাজ্য সরকারের এই স্কুল শিক্ষক ইত্যাদি তারা হন এবং তাদের বিরুদ্ধেও প্রচুর অভিযোগ জমা হয়। এবং একইভাবে এখনও আমরা যেটা একটা অভিযোগ যেটা হয়ে আছে সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা 1956 ভোটে, যেটা শুভেন্দু অধিকারী তিনি হারিয়েছিলেন তাকে নন্দীগ্রামে, এবং এখনও কিন্তু বিরোধী দল বিশেষ করে শাসক দল তারা কিন্তু তাদের অভিযোগ কিন্তু এখনও কন্টিনিউ করেই যাচ্ছে। সেটা হচ্ছে যে সেখানে নাকি লোডশেডিং করে দিয়ে সেখানে কাউন্টিংয়ে নাকি হেরফের করে দেওয়া হয়েছে। এই অভিযোগকে কিন্তু তারা দীর্ঘদিন ধরে সরব হয়ে আছে এবং তার ভিত্তিতে সেখানে একটা মামলাও হয়েছে। সে মামলা কবে কোথায় কিভাবে হবে সেটা নিয়ে আমরা আলোচনাতে যাচ্ছি না, কিন্তু এই সব নজরে রেখে এবং বিরোধী পক্ষের বিভিন্ন ধরনের অভিযোগের ভিত্তিতে এবার কাউন্টিংটা নিয়ে তারা অবশ্যই খুব গুরুত্ব দিতে চাইছে এবং এই যে একটা বিশাল অবজারভারের দল সেখানে আনানো হচ্ছে, নিশ্চয়ই তারা তাদের সেই এইভাবে কাউন্টিং পরিচালনা এবং কাউন্টিংয়ের যারা দায়িত্বে থাকবেন তাদের উপরে নজরদারির জন্যই তারা আসবেন। এবং আরেকটা জিনিস আমি সেটা তোমাকে বলি, সেটা হচ্ছে যে শুধু 138 জন যারা আসছে তারা যে কাউন্টিং অবজারভার থাকছে শুধু তাই নয়, তারা একদম নির্বাচন কমিশন এটা ধার্য করে দিয়েছে যে যারা রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্ট থাকবে তারা তার সিট ছেড়ে কোথাও উঠে যেতে পারবে না। মানে এটাও নির্বাচন কমিশন কিন্তু লাগু করেছে যে কাউন্টিং এজেন্ট, আগে দেখা যেত যে কাউন্টিং এজেন্টের মানে দলীয় কাউন্টিং এজেন্টরা তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন টেবিল ঘুরে বেড়াতো, কিন্তু এবারের ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের মানে কোনো কাউন্টিং এজেন্ট, আমি বলি যে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কিন্তু কখনোই কিন্তু টেবিল ছেড়ে বা যে চেয়ারে যাকে দেওয়া হয়েছে সে উঠে যাওয়ার নিয়ম নেই, কিন্তু এতদিন পর্যন্ত দেখা যেত যে সেই নিয়মটা যথাযথ পালন হচ্ছে না এবং তারা উঠে বিভিন্ন টেবিলে যাচ্ছেন বা বিভিন্ন গল্পগুজব করছেন। সেটা কিন্তু এখন এই বছরে অন্তত সেটা বন্ধ করার চেষ্টা করতে চাইছে নির্বাচন কমিশন। এটা কিন্তু নির্বাচন রুলের মধ্যে রয়েছে যে অত্যন্ত মানে মানে যেভাবে কাউন্টিংটা হবে সেখানে কিন্তু যিনি কাউন্টিং করবেন তার কিন্তু যিনি বসবেন তিনি কিন্তু কাউন্টিং শেষ না করে সেখান থেকে উঠতে পারবেন না, এবং যে অবজারভার আছেন তিনি তার দায়িত্ব বুঝিয়ে নেওয়ার পরে সেখানে কিন্তু তিনি উঠতে পারবেন। কিন্তু এই ইতিপূর্বে আমরা এগুলো দেখিনি, সেখানে সেই নিয়মটা মানে কঠিনভাবে পালন হয়নি, এবারে সেটা অত্যন্ত কঠিনভাবে পালন হচ্ছে। অনেকগুলো ঠিকই আছে, এবারে অনেকগুলো ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। তবে এবারে একটা জিনিস যেটা আমরা দেখেছি যে নির্বাচন কমিশন এবারে আমার মনে হয় যে অনেকটা ব্যাপারে তারা খুব একটা চাপ নেই তাদের কাছে, এই জন্য যে বিশেষ করে অন্য রাজ্যের কথা তো বাদই দিলাম, এই রাজ্যে যেখানে ভুরি ভুরি অভিযোগ জমা হয় শাসক দল এবং বিরোধীদের পক্ষ থেকে, কখনো ছাপ্পা নিয়ে কখনো কাউন্টিং নিয়ে ইত্যাদি নিয়ে, এবারে কিন্তু দেখা গেছে যে খুব একটা কিছু অভিযোগ অবশ্যই জমা পড়েছে, কিন্তু সেগুলো গুরুতর খুব একটা অভিযোগ কিছু নয় এবং তারা কিন্তু যথেষ্ট
মানে মানে আমার মনে হয় যে খুব সুষ্ঠুভাবে নির্বাচনটা চালিয়ে নিয়ে যেতে পেরেছেন এতদিন পর্যন্ত ষষ্ঠ দফায়। একমাত্র পশ্চিমবঙ্গে সেখানে কিছু কিছু ঘটনা ষষ্ঠ দফাতে ঘটেছে, বিশেষ করে হলদিয়াতে ইত্যাদি এলাকাতে ঘটেছে। আমরা দেখেছি একটা জায়গাতে সেখানে মন্তেশ্বরের মতো গ্রামে আমরা দেখেছি দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়তে ইত্যাদি, কিন্তু সেগুলো নিয়েও কিন্তু কোনো রকমের কোনো অভিযোগ দায়ের হয়নি বা পুনর্নির্বাচনের কোনো দাবিও জানানো হয়নি। ফলে আমার মনে হয় যে নির্বাচন কমিশনের এবারে দায়িত্বটা অনেক কম। একমাত্র দায়িত্ব হচ্ছে সপ্তম দফায়, সেখানে তারা যথেষ্ট কেন্দ্রীয় সব বাহিনীকে নিয়ে সেখানে নির্বাচনটা পরিচালনা করবেন। ফলে এটা ধরেই নেওয়া যায় যে নির্বাচনটা সুষ্ঠুভাবেই তারা শেষ দফার নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠুভাবে তারা চালাতে পারবেন, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু একটা জিনিস যেটা মনে রাখতে হবে যে এই রাজ্যে যেহেতু ষষ্ঠ দফাতেও বিভিন্ন হিংসামূলক কিছু ঘটনা আমরা সেখান থেকে মানে ঘটনা ঘটেইছে, এবং সেখান থেকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের রক্তপাতের ঘটনা, একজনের মৃত্যুর ঘটনা, এগুলো আমরা যখন দেখতে পাওয়ার ফলে সপ্তম দফাতেও এই ধরনের ঘটনা ঘটবে না এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। ফলে আমি মনে করি যে নির্বাচন কমিশন নিশ্চয়ই এটা নিয়ে অত্যন্ত সজাগভাবে দৃষ্টি দেবে। ফলে নির্বাচন 1 তারিখের নির্বাচন সেটা নিশ্চয়ই নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যেতে পারবে, এটা আমরা আশা করতে পারি এখনো পর্যন্ত। এবং যেহেতু শেষ পর্যায়ে নির্বাচন, শেষ দিনের নির্বাচন, সেহেতু প্রচুর কেন্দ্রীয় বাহিনী তাদের হাতে থাকার ফলে প্রত্যেকটা বুথেই কিন্তু পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হবে। কিন্তু একটা কথা তোমাকে এই প্রসঙ্গে বলা ভালো, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে বিভিন্ন গ্রামে, বিভিন্ন ক্লাবে সেখানে কিন্তু যেটা সাধারণত হয়, সেখানে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া ইত্যাদি ব্যবস্থা করা হচ্ছে। সেটা কখনো বিরোধী দলের পক্ষ থেকে হচ্ছে, কখনো শাসক দলের পক্ষ থেকে হচ্ছে, এবং সেখানে অনেক মাংস ইত্যাদি দিয়ে ভোজ ব্যবস্থা করা হচ্ছে। মানে উৎসবের পালনের প্রস্তুতি চলছে। হ্যাঁ, উৎসব তো বটেই, উৎসবও যেমন একটা, তেমনি এটা একটা ভোটে প্রভাব সৃষ্টিরও একটা ঘটনা তো নিশ্চয়ই। কারণ খাওয়া দাওয়া ইত্যাদি খুব ঠিক আগের রাত্রে, ভোট গ্রহণের আগের দিন সেখানে আয়োজন করা, সেটাও একটা চেষ্টা কোনোভাবে একটা প্রভাব সৃষ্টি করার মতো। কিন্তু সেটা নিয়ে তো বন্ধ করা, সেটা তো নির্বাচন কমিশনের নির্বাচনের যদি কোনো ব্যাঘাত না ঘটে এবং নির্বাচনের যে জায়গা আছে তার বাইরে যদি তারা কেউ, এটা একটা অন্য পর্যায়ে, এবং অভিযোগ নেই যেখানে, এবং অভিযোগ নেই। এবং এটা কিন্তু বরাবর আমরা দেখে এসছি, আমরা যারা দীর্ঘদিন ধরে দেখছি, নির্বাচনে অংশ নিচ্ছি, তারা আমরা বরাবর দেখে এসছি এই জিনিসটা হয়। এবং বিভিন্ন ক্লাব, বিভিন্ন অন্যান্য যে গ্রামের দিকে, সেখানেও কোনো সংগঠন তারাও এই ধরনের ব্যবস্থা করে থাকে। ফলে সেটা নিয়ে তো কোনোভাবে বলা যাবে না, সেটা নিয়ে কতটা প্রভাব ফেলে সেটাও আমরা জানি না। ফলে কিন্তু এটা হয়ে থাকে। এছাড়া আর যেটা আমাদের রাজ্যের সবসময়ই একটা নির্বাচন নিয়ে আতঙ্কের একটা পরিবেশ থাকে সবসময়ই, বিশেষ করে এই যে কিছু কিছু জায়গা আছে, উত্তর 24 পরগনার কিছু অঞ্চল, দক্ষিণ 24 পরগনার কিছু অঞ্চল, বরং তুলনামূলকভাবে কলকাতা বা তার আশেপাশে যে বুথগুলো আছে বা তার আশেপাশে যে কেন্দ্রগুলো আছে, সেগুলোতে তুলনামূলকভাবে সেখানে কিন্তু খুব একটা রক্তপাত বা হিংসা বা অশান্তির কাণ্ড ঘটে না। মূলত দক্ষিণ 24 পরগনা এলাকায় সেটা একেবারে আমরা পঞ্চায়েত নির্বাচন থেকে আরম্ভ করে আমরা দেখেছি সেখানে রক্তক্ষয়ী ঘটনা সেখানে ঘটেছে। এবং পরবর্তী ক্ষেত্রে উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকাতে সেখানেও আমরা এই জিনিসটা দেখতে পেয়েছি। ফলে সেটাকে কিভাবে নির্বাচন কমিশন সামাল দেবে সেটা তাদের ব্যাপার।
আমার মনে হয় যে স্থানীয় যদি নেতৃত্বের সঙ্গে নির্বাচন কমিশন কিভাবে কথা বলবে, তারা কিভাবে এই হিংসা থেকে দূরে রাখবে, সেটা তাদের একেবারেই তাদের প্রশাসনিক সিদ্ধান্ত। এখানে তো আমাদের কিছু করার নেই। না, আমি এবার তোমাকে যদি যেটা বলি সেটা হচ্ছে যে এই যে ধরো আজকে নির্বাচনের প্রচার শেষ হয়ে গেল এবং এই প্রচার শেষ হতে হতেই নির্বাচন কমিশনের কাছে কংগ্রেস এবং সিপিএম এর পক্ষ থেকে, তৃণমূল তো এর বিরোধিতা প্রথম থেকেই করছে, আজকে কংগ্রেস এবং সিপিএম এর পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে একটা গেছে, অভিযোগপত্র গেছে, যেখানে বলা হচ্ছে যে এই যে ধরুন দেশের প্রধানমন্ত্রী তিনি শেষ প্রচারের পরে উনি বলছেন যে উনি কন্যাকুমারীতে গিয়ে পরে বিবেকানন্দ রকে যেয়ে পরে ধ্যানে বসছেন। তো তার পরিপ্রেক্ষিতে এটা যাতে সম্প্রচার করা না হয়, তার কারণ এটা সম্প্রচার হলে নাকি মানুষের ভাবাবেগে আঘাত, মানে একটা সুরসুরি দেওয়া যাবে, প্রভাব পড়ে যাবে। তো এটার জন্য নাকি নির্বাচন কমিশনের কাছে চিঠিও গেছে, মানে অভিযোগ দায়ের হয়েছে এটা বিরোধিতা করে। আমরা দেখেছি যে 2019-এর নির্বাচনের পরেও সেখানেও কিন্তু তিনি একইভাবে নির্বাচন, তার এলাকায় নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে সেখানেও আমরা মোদিকে আমরা দেখেছি যে সেখানেও তিনি ওই একইভাবে বিভিন্ন জায়গাতে সে উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গাতে তিনি সেখানে পুজোতে বসেছেন বা ইত্যাদি। একটা কথা যে মূলত যে কথাটা বলা হচ্ছে, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার গতকাল থেকে যে কথাটা বলছেন এবং আজকেও তিনি শেষ প্রচারের সময়ে যে কথাটা বলছেন যে কেউ কোথাও ধ্যান করতে বসতেই পারে, কিন্তু তিনি ক্যামেরাকে সঙ্গে নিয়ে কেন ধ্যান করবেন। এবারে কথা হচ্ছে যে এই ক্যামেরাকে উনি সঙ্গে করে নিয়ে যাচ্ছেন না চ্যানেল, যে বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন সংবাদ মাধ্যম যারা আছে তারা জোর করে ক্যামেরাটা নিয়ে সেখানে ছবিটা তুলে টেলিকাস্ট করছে, সেইটা নিয়ে একটা সংশয় তো থেকেই যায় সেখানে। কিন্তু আমরা দেখেছি যে 2019-এও মোদির বিরুদ্ধে যেভাবে সমালোচনা হয়েছিল যে সেখানে তিনি চলে গেলেন বিভিন্ন জায়গাতে পুজো করতে, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নিয়েছে বলে আমাদের জানা নেই। এবারেও যে নির্বাচন কমিশন কি ধরনের ব্যবস্থা নেবে বা আদৌ নেবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত আমরা কিছুই জানি না। তবে বারবার বিরোধীরা যেটা বলছেন যে এটা একটা উনি নির্বাচনেরই অঙ্গ, প্রচারের অঙ্গ করছেন এবং এটা করে তিনি একটা প্রচারে বিরাট বড় প্রভাব ফেলার চেষ্টা করছেন, এই ধরনের কথাবার্তা হচ্ছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত সাংবাদিকরা সেখানে তার অনুমতি পায় কিনা এবং তারা সেই ছবি তারা আদৌ দেখাবে কিনা সেটা তো মোদি আগামীকাল সেটা দেখা যাবে। কিন্তু নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের এটা আওতায় আসে কিনা সেটাও এটা দেখার। কিন্তু আমার একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাওয়া, সেটা হচ্ছে তুমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছো, আমরা তোমার সঙ্গে দেখছি, ওটা একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে কন্যাকুমারীতে যে পরে আমরা এর আগে কেদারনাথে দেখেছি, এখন কন্যাকুমারীতে যে পরে তিনি বিবেকানন্দ রককেই বেছে নিলেন এবং এই বিবেকানন্দ রক এবং গত পরশুদিন কথা যদি আমরা বলি তাহলে কিন্তু পরশুদিনও তিনি বিবেকানন্দের বাড়ি পর্যন্ত পৌঁছেছিলেন। আমি এই বিষয়ে আলোচনায় আসবো পণ্ডিতা, কিন্তু তার আগে আমি একবার ঝাড়গ্রামে আমাদের প্রতিনিধি তন্ময় নন্দী আছে, তন্ময়ের সঙ্গে একটা বিষয় জেনে দেখে নিই এবং কথা বলে নিই যে কি পরিস্থিতি। তন্ময় শুনতে পাচ্ছ? তন্ময়, প্রথম কথা হচ্ছে যে আমরা একদম এর আগের দিন যেদিন ঝাড়গ্রামের নির্বাচন হয় 25 তারিখের যে নির্বাচন হলো সেই নির্বাচনে দেখলাম যে মানুষ তাড়া করছে এবং ঝাড়গ্রামের যিনি বিজেপি প্রার্থী তাকে মারধরও করা হয়েছে এবং তার যে সিকিউরিটি তার মাথা পর্যন্ত ফেটে যায়। এমন অবস্থায় দেখা যাচ্ছে যে আজকে যেটা এলো সেটা হচ্ছে যে তার বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা হলো। কি পরিস্থিতি ঝাড়গ্রামে যদি একটু পরিষ্কার করে বলো।
এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিই যে সেদিন যে ভোটের সময় প্রায় দুপুর 12:30 সেই সময় বিজেপি প্রার্থী প্রণব উপর হামলা হয়। এটা সম্ভবত মেদিনীপুর জেলার খড়কুসমা অঞ্চলের 200 নম্বর যে মংলাপোতা গ্রাম, এই মংলাপোতা গ্রামে এদিন বিজেপি প্রার্থী ছিলেন। তিনি অভিযোগ পেয়েছিলেন আগের দিন থেকে যে বিজেপি কর্মীদেরকে কোনোভাবেই সেখানে ভোট দিতে দেওয়া হবে না। তিনি সেই অভিযোগের ভিত্তিতেই সেখানে যান এবং সেই ভিত্তিতে যাওয়ার ফলেই সেখানে যান এবং তার উপর অতর্কিত হামলা হয়। এই হামলা করেছে তৃণমূলের কর্মীরা, এমনটাই তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। এবং এই ঘটনার পরে তার যে কর্মী রয়েছে, কর্মীর মাথা ফাটে এবং তাদের 3 থেকে 4টা সেবায়ও গেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বিজেপি প্রার্থী ওখানে পরিবেশ উত্তপ্ত করার জন্য গিয়েছিলেন এবং বিজেপি প্রার্থীকে ঘিরে তৃণমূলের যে প্রচুর সমর্থকরা তাকে স্লোগান দেয়। কারণ এরপরই এলাকা উত্তেজিত হয়ে পড়ে এবং সেনা জওয়ান যারা ছিলেন তার সিকিউরিটি স্টাফ তারা কোনো মতেই অনুমান করতে পারেনি সেভাবে অতর্কিত হামলা হবে। তো তারপরেই এলাকা উত্তপ্ত হয় এবং বিজেপি কর্মীদেরকে লাঠি সোটা নিয়ে তাড়া করা হয় বিজেপি তৃণমূল কর্মীদের পক্ষ থেকে এবং এরপরই উত্তপ্ত হয়ে পড়ে এলাকা। এবং এই ঘটনার পরে আজকে যিনি রয়েছেন বিধায়ক উত্তরা সিং হাজরা, এই উত্তরা সিং হাজরা গণতন্ত্র নামে অভিযোগ দায়ের করেছেন এবং তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে গণতন্ত্র যদি আগে থেকে যদি এফআইআর না করতেন তাহলে ওনারা এফআইআর করতেন না। এবং তৃণমূলের পক্ষ থেকে আরেকটি দাবি করা হয়েছে যে তৃণমূলের এক মহিলাকে মারধর করা হয়, এমনটাই অভিযোগ জানানো হচ্ছে। এই মুহূর্তে আমাকে একটা জিনিস বলো, যে আমাকে একটা জায়গা সেটা পরিষ্কার করো, সেটা মানে একদম যে পরিস্থিতিতে ঝাড়গ্রাম আছে, এই যে পুলিশের যে ভূমিকা, মানে এক কথায় যে যিনি মার খেলেন তার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা হলো, ঝাড়গ্রামের মানুষ কি বলছে, যারা ওখানে এই পরিস্থিতি সম্বন্ধে জানে তারা কি বলছে? এই ঘটনার পরেই উত্তপ্ত হয়ে পড়েছে গোটা রাজনৈতিক মহল। সেখানে যারা রয়েছেন বিজেপি কর্মী সমর্থক থেকে জেলা সভাপতি সকলে কিন্তু ঘটনার পর থেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এবং তারা জানাচ্ছেন এই ধরনের ঘটনা বিজেপি করতে পারে না, বিজেপি কখনোই করে না এই ধরনের ঘটনা। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই ঘটনার পেছনে বিজেপি দায়ী। অসংখ্য ধন্যবাদ তোমাকে তন্ময় আমাদের সহকর্মী, তন্ময়ের সঙ্গে আমরা কথা বললাম ঝাড়গ্রাম সম্বন্ধে। পণ্ডিত, আমি ওই প্রধানমন্ত্রীর বিষয়ে আসব, কিন্তু তার আগে আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাইছি, সেটা হচ্ছে যে পুলিশের ভূমিকা। প্রথম কথা হচ্ছে আমরা এর আগে একদিন দেখলাম যে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের ওপরে যেদিন রাত্রেবেলায় বেশ কিছু দুষ্কৃতী ভেতরে ঢুকে পড়ে তাণ্ডব চালালো এবং সেখানে সন্ন্যাসীদের বাইরে রাস্তায় বার করে দিয়ে রাস্তায় অন্ধকারে ছেড়ে দিল, সেখানেও দেখা গেল যে পুলিশ সন্ন্যাসীদের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করেছে। আমি যেটাতে আসছি আর কি। অপরদিকে আজকেও ঠিক মানে পুলিশের যে ভূমিকা, সেখানে দেখা গেল আবার তার 2 দিন পরেই গৌতম দেব উত্তরবঙ্গের মন্ত্রী, তিনি যে পরে সমস্ত সঠিক তথ্য কাগজপত্র মিশনে সন্ন্যাসীদের হাতে তুলে দিয়ে এলেন। তাহলে এই যে পুলিশের ভূমিকা, আজকেও যে পুলিশের ভূমিকাটা এরকম কেন? একটা কথা সেখানে প্রথমত হচ্ছে যে তার আগের দিন আমি তোমাকে একটা খুব পরিষ্কার কথা বলি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনী প্রচারে তিনি বিভিন্ন ওই আধ্যাত্মিক সংগঠন যেগুলো আছে এবং সমাজসেবী সংগঠন তাদের বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন। বিশেষ করে কার্তিক মহারাজ ভারত সেবা আশ্রমের এবং একই সঙ্গে রামকৃষ্ণ মিশন আসানসোলের বিশেষ করে এবং এই যে সংগঠনগুলো যারা সর্বক্ষণ মানুষের সঙ্গে জড়িত থাকে, মানুষের সুখ দুঃখ সেবার সঙ্গে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন যে তারা কোনো না কোনোভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে এইসব বলে। ঠিক তার দেখলাম তার 24 ঘন্টা কাটতে না কাটতেই শিলিগুড়িতে সেখানে কিন্তু
রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের ওপরে হামলা হয়ে গেল। এবং সেটা কারা করলো, সেটা কিছু জমি মাফিয়া, এবং তার নেতৃত্বে বলা হচ্ছে যে একজন তৃণমূল আশ্রিত নেতা, তিনি প্রদীপ রায়, তিনি নাকি তাদেরকে এই দুষ্কৃতীদেরকে নেতৃত্ব দিয়েছে। এবং সন্ন্যাসীরা কিন্তু নির্দিষ্টভাবে এই প্রদীপ রায় বিরুদ্ধে তারা কিন্তু অভিযোগ জানিয়েছিলেন, এফআইআর করেছিলেন, এবং সেই সঙ্গে আরও যারা ছিলেন তাদের বিরুদ্ধে, কিন্তু মূলত প্রদীপ রায়ের বিরুদ্ধে, কারণ প্রদীপ রায়কে তারা চিনতে পেরেছিলেন। সেই প্রদীপ রায় কিন্তু পরের দিন সেখানে কিন্তু সে কিন্তু থানাতে গিয়ে সেই সন্ন্যাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো, এবং পুলিশ পরের দিন আশ্চর্যজনকভাবে বলল যে প্রদীপ রায়কে তারা খুঁজে পাচ্ছে না, এবং তারা এই ঘটনার সঙ্গে জড়িত 5 জনকে তারা গ্রেপ্তার করেছে, কিন্তু প্রদীপ রায়কে তারা গ্রেপ্তার করেনি। এই পুলিশের ভূমিকা নিয়ে একটা যে তীব্র মানে মানুষের মনে একটা ক্ষোভ যে তৈরি হয়েছে, এবং আজকেও যে ডক্টর প্রণত টুডুর বিরুদ্ধে একজন যখনই কোনো কেউ এফআইআর দায়ের করছে, বিশেষ করে শাসক দলের, তখনই পুলিশ তাদের বিরুদ্ধে একেবারে মানে জামিন অযোগ্য ধারায় মামলা ধারা দিয়ে এফআইআর করছে। এটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু এটা নিয়ে খুব মানে খুব চিন্তিত, এবং এটা নিয়ে খুব ক্ষুব্ধ, এবং তারা কিন্তু গোটা ব্যাপারটা নিয়ে কিন্তু তারা মানে এখনো আমি এই প্রসঙ্গে তোমাকে একটা কথা বলতে চাই যে এই রকমের বহু অভিযোগ যেগুলো দলীয় কর্মীরা করেছেন এবং পুলিশ সেখানে মামলা দায়ের করেছে, পরবর্তী ক্ষেত্রে সেখানে হাইকোর্টে গিয়ে দেখা গেছে হাইকোর্ট সেই কোনো গুরুত্বই দিল না পুলিশের সেই এফআইআরের। এই ধরনের কিন্তু অনেক ঘটনা আমরা দেখতে পেয়েছি। ফলে পুলিশ সেগুলো আইন মেনে করছে না করছে না সেটা আমরা জানি না, কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে কারা সমালোচনা করছে কি করছে না, পুলিশ ঠিক করছে কি করছে না সেটা আমরা জানি না। কিন্তু আজকের ঘটনা, বিশেষ করে এতদিন পরে আজকে সেখানে একটা মামলা দায়ের হলো, এবং যে এফআইআর করলো সেও এতদিন পরে এফআইআরটা করলো, কেন করলো এটা নিয়ে কিন্তু এখনো পুরোটাই ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে। এখন এই ধরনের আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে পুলিশের যে এই ধরনের অতি সক্রিয়তা যেটাকে বলে, কিন্তু সেটা সাধারণ মানুষ কতটা নেবেন, সাধারণ মানুষের কাছে অনেক হাত পা বাঁধা অবস্থা, কারণ পুলিশের ক্ষমতাটা অনেক, ফলে তারা সবসময় যে প্রতিবাদটা করতে পারেন তা নয়। কিন্তু একটা নিশ্চয়ই গোটা ঘটনাটার মধ্যে যে একটা ধোঁয়াশা থাকে সেটা কিন্তু এতে কোনো সন্দেহ থাকে না, এবং নিশ্চয়ই ডক্টর প্রণত টুডু তিনি নিশ্চয়ই তার দল নিশ্চয়ই এটার বিরুদ্ধে নিশ্চয়ই যে দলীয়ভাবে যেটা করা যায় সেটা তো করবেই, একই সঙ্গে নিশ্চয়ই আইনগতভাবেও তারা ব্যবস্থা নেবে। ফলে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে এখন যে আদালত তাকে কিভাবে দেখে, তাকে আদৌ সে জামিন পান কিনা বা সেই মামলা আদৌ সেটা গ্রহণ করে কিনা আদালত, সেটাও দেখতে হবে। আচ্ছা, আমরা যে আলোচনার মধ্যে ছিলাম পণ্ডিত, আমরা ওখান থেকে একটু হয়তো কনভার্ট হয়েছিলাম অন্যদিকে, কিন্তু যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে আজকে মুখ্যমন্ত্রীও এটা নিয়ে প্রশ্ন তুলেছেন যে কেন তাকে দেখানো হবে বা তিনি কেন যাচ্ছেন। যাই হোক, সেটা তার, কেন তিনি যাচ্ছেন সেটা তার ব্যাপার, এবং তারা যারা বিরোধী, মানে এক কথায় বলতে গেলে তৃণমূল কংগ্রেস বা সিপিএম, তারা তাদের মতন করে তাদের কাগজপত্র করেছেন, অভিযোগপত্র পাঠিয়েছেন নির্বাচন কমিশনের। কিন্তু আমি যেটা জানতে চাইছিলাম পণ্ডিত, সেটা হচ্ছে যে বিবেকানন্দ রক কেন বাংলায় যে 1 তারিখে যে বেশ কিছু নির্বাচন আছে, যে 9টি কেন্দ্রের নির্বাচন, সেগুলি কিন্তু খুব মানে বড় কেন্দ্র, এক কথায় বলতে যায় গুরুত্বপূর্ণ কেন্দ্র। কলকাতার, বিশেষ করে কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, সেখানে ডায়মন্ড হারবার রয়েছে, দমদম রয়েছে, গুরুত্বপূর্ণ একদম যাদবপুর রয়েছে, বসিরহাট রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বিবেকানন্দের বাড়ি আসা
এবং বিবেকানন্দ রককে বেছে নেওয়া, এটা কি মানে বাঙালি ভাবাবেগে কিছুটা প্রভাব ফেলার জন্যই কি বিবেকানন্দ রক বেছে নেওয়া হলো? সেটা একদমই নয়। কারণ হচ্ছে যে পদযাত্রা তিনি যেটা প্রথমত তিনি মায়ের বাড়িতে গেলেন, মা সারদার বাড়িতে বাগবাজারে, তারপরে তিনি নেতাজির মূর্তির পাদদেশ থেকে তিনি গেলেন পদযাত্রা করে গেলেন স্বামীজির বাড়িতে। এটা পুরোটাই কিন্তু উত্তর কলকাতার মধ্যে পড়ে এবং উত্তর কলকাতা যারা যে প্রার্থী, এটা তার পক্ষে একটা প্রচার। ফলে তিনি এবং কলকাতায় এটা তো একেবারে ঘটনাই যে স্বামীজি, মা সারদা এবং নেতাজি সুভাষ তিনজনই হচ্ছেন বাঙালির একটা আবেগের জায়গা, যে বাঙালিকে যুগ যুগ ধরে বাঙালিকে উজ্জীবিত করে যে নামগুলো, তাদের মধ্যে তো তারা আছেন একদম। ফলে এখন আমরা বিবেকানন্দকে নিয়ে মোদির যে আবেগ, সেটাও কিন্তু আমরা এর আগেও দেখেছি। দিল্লিতে যে রাস্তা নতুন পার্লামেন্টের সামনে যে রাস্তা তৈরি হয়েছে, সেখানে বিবেকানন্দের মূর্তি স্থাপন হয়েছে, নেতাজির মূর্তি স্থাপন হয়েছে। এছাড়াও দিল্লিতে বিভিন্ন রামকৃষ্ণ মিশনের সামনে যে বিবেকানন্দর একটা পুণ্যায় মূর্তি করা হয়েছে, সেটাও মোদির তারতে অত্যন্ত অনুপ্রেরণা ছিল ইত্যাদি। ফলে বিবেকানন্দ তো গোটা ভারতব্যাপী একটা নাম, কিন্তু এটা যে শুধুমাত্র বাঙালি সেন্টিমেন্টকে সুশ্রুতি দিতে এটা করা হয়েছে, এটার মানে গত 2019-এ তিনি গেছিলেন একেবারে উত্তরে পাহাড়ে, এবং 2024-এ তিনি চলে গেলেন একেবারে শেষ প্রান্তে 3টে সমুদ্রের সঙ্গমস্থলে, এবং বিবেকানন্দ রক একটা শুধু দেখা মানে তার সঙ্গে একটা শুধু বাঙালি সেন্টিমেন্ট নয়, দক্ষিণে বিবেকানন্দের যে জনপ্রিয়তা, এবং বিবেকানন্দকে দক্ষিণে সপ্তঋষির এক ঋষি বলা হয়। যে 7টা ঋষি যিনি ছিলেন তার মধ্যে অন্যতম ঋষি হচ্ছেন স্বামীজি। বিবেকানন্দের উপরে এমনটাই তাদের বিশ্বাস। ফলে বিবেকানন্দর একটা আলাদা জায়গা আছে দক্ষিণের রাজ্যগুলোতে, এবং সেখানে তিনি গেলে পরে দক্ষিণেও তার একটা প্রভাব যেমন পড়বে, একই সঙ্গে কলকাতায় যেটা তিনি করেছেন সেটা তো অবশ্যই প্রচারের সঙ্গেই করেছেন, এবং প্রচারটা তিনি একটা বাঙালি সেন্টিমেন্টকে ছুঁয়ে যাওয়ার মতোই তিনি প্রচার করেছেন, যেটা আলোচনার বিষয় হয়েছে। একটা কথা মনে রাখবে যে ঠিক যেখান দিয়ে মোদি এই প্রচারটা করেছেন, তার পরের দিনকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একইভাবে একই জায়গাতে একই রুটে কিন্তু সেই প্রচারটা করেছেন, এবং তিনিও কিন্তু সেই স্বামীজির বাড়িতেও গেছেন। ফলে রামকৃষ্ণ মিশনের সঙ্গে কি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আমরা জানি না, কিন্তু রামকৃষ্ণের আবেগকে তো তিনি কখনোই অস্বীকার করতে পারবেন না বাঙালির মন থেকে। বা ভারত সেবা আশ্রমের মতো জায়গা, যেখানে আমরা দেখেছি যে গয়া রামকৃষ্ণ মিশনে, সেখানে সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সেখানে গয়াতে যাচ্ছেন, যারা সেখানে তার পূর্বপুরুষের নামে পিণ্ড দিতে যান, সেখানে কিন্তু এই রামকৃষ্ণ এই ভারত সেবা আশ্রম কিন্তু তাদের হয়ে কিন্তু সমস্ত ব্যবস্থাপত্র কিন্তু তারা করে দেন। ফলে মানুষের একটা জায়গা তো তাদের সঙ্গে, তাদের নিয়ে একটা জায়গা তো মানুষের মনে আছেই। এখন কথা হচ্ছে যে নির্বাচন কমিশনে অভিযোগ দায়েরের পরে নির্বাচন কমিশন এটাকে কিভাবে দেখবে, এবং নির্বাচন কমিশন ক্যামেরাকে দেখো, কোথাও কেউ যদি ধ্যানে বসে, এটা তো নির্বাচন কমিশনের আওতায় আসে কি? খুব সাধারণ সেন্সে যদি বলি যে আজকে বিবেকানন্দ রকে যদি, কারণ প্রধানমন্ত্রী যেমন একজন প্রধানমন্ত্রী, তিনি একজন মানুষও তো, এবং তিনি একটা ভক্ত হতে পারেন, এবং তিনি যদি বিবেকানন্দ রকের উপরে গিয়ে যদি তিনি ধ্যানে বসেন, সেখানে আমার মনে হয় ক্যামেরা পৌঁছবে কি পৌঁছবে না, এবং ক্যামেরা তো অবশ্যই পৌঁছবে প্রধানমন্ত্রী যেহেতু তিনি, এবং পরবর্তী ক্ষেত্রে সেই ক্যামেরার ওপরে কোনো নিষেধাজ্ঞা নির্বাচন কমিশন জারি করে কিনা
সেটা তো নির্বাচন কমিশন এখনো পর্যন্ত তো সেরকম কিছু দেখা যায়নি, এবং আগামীকাল থেকেই তিনি সেখানে বসতে যাবেন। ফলে এখন আমাদের অন্তত 12 ঘন্টা 14 ঘন্টা অপেক্ষা করতে হবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপরে। কিন্তু 2019-এ আমরা দেখেছি সেখানে কিন্তু তিনি যে উত্তরাখণ্ডে যেখানে তিনি পুজো করেছিলেন, সেখানে কিন্তু গোটা দেশ কিন্তু তার সেখানে সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু তিনি তার সেই যে ধ্যান বা কাজকর্ম সেখানে কিন্তু পুরোটাই কিন্তু দেখানো হয়েছে, এবং সেখানে নির্বাচন কমিশন থেকে কোনো বাধা দেওয়া হয়েছে বলে আমরা অন্তত জানি না। সেরকম কিছু আসেওনি, কোনো জায়গা থেকে কোনো তথ্য আসেনি, সেটা জানি না আমরা, সেরকম কোনো তথ্য আসেনি। কিন্তু আমরা একটা জায়গা দেখছি, কিন্তু মানে সেটা হচ্ছে যে 2024-এর যে নির্বাচন, লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে কিন্তু কংগ্রেস এবং সিপিএম, আমি আজ অনেকেই আমার সঙ্গে কথা হচ্ছিল, সেখান থেকে আমরা দেখতে পেলাম যে অভিযোগের যে তীর, অভিযোগের জায়গাটা সবাই কিন্তু কেমন যেখানে যেখানে নির্বাচন হয়ে গেছে, ধরো 6ষ্ঠ দফা পর্যন্ত নির্বাচন হয়ে গেছে, মৌখিক অনেকে অনেক জায়গায় অনেক কিছু হয়েছে তার কথা বললেও কাগজে কলমে নির্বাচন কমিশনের কাছে না বাম, না জোট, না তৃণমূল কংগ্রেস, না বিজেপি। এবং এই যে ধরো মানুষের নিস্তব্ধতা, এই মানুষের নিস্তব্ধতা অনেক কথা বলছে, যে কথা হয়তো এই মুহূর্তে আমাদের বলার জায়গা নেই, কারণ যতক্ষণ না 7ম দফার নির্বাচন শেষ হচ্ছে ততক্ষণ কোন দিকে যাচ্ছে সেটা আমরা বলতে পারবো না, মানুষের বলার কিছু নেই। কিন্তু এবারের পশ্চিমবঙ্গে 2024-এর নির্বাচনের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আছে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো যে বামেরা যারা 2011 সালে তারা ক্ষমতাচ্যুত হয়েছে, এবং তার আগে পর্যন্ত বহু মানুষ, এমনকি তার সেই দলেরও বহু কর্মী সমর্থক, তারাও বলতেন যে বৃদ্ধতন্ত্র পুরো দলটাকে কুক্ষিগত করে রেখেছে, এবং তাদের ইচ্ছা অনিচ্ছা ছাড়া দলে কিছু হয় না, এই একটা যে ছিল। এবং এটা বলা হতো যে 70-75 বয়স না হলে তারা পলিট ব্যুরোর সদস্য হন না, এবং এটা একেবারে ঘটনা। আজকে আমরা যে পলিট ব্যুরোর আমরা গত 5 বছর আগে পর্যন্ত যে পলিট ব্যুরোর সদস্যদের দেখেছি, তারা প্রত্যেকেই একেবারে 70 ঊর্ধ্ব শুধু নয়, অনেকে যথেষ্ট বৃদ্ধ। ফলে একটা মানে এক কথায় বলতে গেলে রাজনৈতিক পরিপক্ক না হলে পলিট ব্যুরোর সদস্য হওয়া যাবে না। কিন্তু সেই রাজনৈতিক পরিপক্কতাটা সেটা তাদের দলের জন্য, কিন্তু সাধারণ মানুষ সেটা গ্রহণ করছে কিনা সেটাও তো দেখতে হবে। ফলে এখন 2024-এ কিন্তু এটা থেকে অনেকটাই, বিশেষ করে শুধু 2024 নয়, 2021-এর বিধানসভা নির্বাচন থেকেই বামেরা কিন্তু বেশ কিছুটা চেষ্টা করেছে যে একটা নতুন প্রজন্মকে যাতে তুলে আনা যায়। এবং তখনই আমরা দেখেছিলাম যে নন্দীগ্রামে মীনাক্ষী মুখোপাধ্যায়কে একেবারেই তরুণ বয়সে, একেবারেই সাধারণ, একেবারে একটা দরিদ্র পরিবারের মেয়ে, তাকে কিন্তু দাঁড় করানো হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আবার কলকাতাতে সেখানেও কিন্তু এই মীনাক্ষীকেই দাঁড় করানো হয়েছিল। ফলে ভবানীপুরে ফলে মীনাক্ষী কিছুটা হলেও তারা মানে সাধারণ মানুষের একটা সমক্ষে সাধারণ মানুষের মধ্যে এসেছিল প্রচারে। তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে একেবারে নতুন প্রজন্মকে তারা কিন্তু আনার চেষ্টা করেছেন, এবং এবারে তো তারা, আমার মনে হয় আজকে আমি যদি নামগুলো বলি, সেটা হচ্ছে যে সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধর, প্রতিকুর রহমান, এই যাকে দাঁড় করানো হয়েছে ডায়মন্ড হারবারে, এবং প্রতিকুর রহমান সে কিন্তু খুব এটা আমাদের গর্বের বিষয় হতে পারে
যে সে যখন প্রচারে যায় তখন কিন্তু এই টোটোতে অটোতে করে কিন্তু সে আমি আসবো। আমাদের সঙ্গে শিলিগুড়ির প্রতিনিধি নূপুর হালদার রয়েছে আমার সঙ্গে। নূপুরের সঙ্গে একবার কথা বলে নি যে কি পরিস্থিতি। একটা বিষয় হচ্ছে নূপুর, তোমার কাছ থেকে জানতে চাইছি, সেটা হচ্ছে যে আজ আমরা দেখলাম শিলিগুড়িতে যেটা সব থেকে এই মুহূর্তে মানুষের প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে জল। সেই জল নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে। কি হয়ে আছে মোদ্দা কথা, সমস্যাটা কোন জায়গা থেকে? জলের পরিষেবা পাওয়া যাচ্ছে না কেন, মানুষ পাচ্ছে না কেন? হ্যাঁ, ধন্যবাদ স্যার। তিস্তার যে কিছুদিন আগে যে সিকিমে বিধ্বস্ত হয়েছিল সিকিম, এবং যে হড়পা বান এসেছিল, তার জেরে কিন্তু তিস্তার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং সেই বাঁধ মেরামতির জন্য তিস্তার জল কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল, এবং সেই কারণে তিস্তার জল গাজলডোবা দিয়ে শিলিগুড়িতে এসে পৌঁছতে পারছিল না, এবং তার জেরে কিন্তু এই জল সংকট। এরপর মহানন্দা যে নদী রয়েছে শিলিগুড়ির, মহানন্দা নদীর জল কিন্তু সংশোধন করে শিলিগুড়ি শহরবাসীকে পানীয় জল হিসেবে সরবরাহ করা হয়। তবে গত মঙ্গলবার একটি রিপোর্ট আসে, যেটাতে বলা হয় যে মহানন্দার যে জল সংশোধন করে শহরবাসীকে পানীয় জল হিসেবে সরবরাহ করা হচ্ছিল, তা কিন্তু পানীয় জল হিসেবে যোগ্য নয়, পানের অযোগ্য। কারণ বিওডির মাত্রার তারতম্য, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এই জৈব রাসায়নিক যে জলের যে জৈব রাসায়নিক চাহিদা রয়েছে তার তারতম্যের কারণে কিন্তু এই পানীয় জল, এই যে সরবরাহ করা জল, সেটা পানের অযোগ্য। এবং সেই কারণেই কিন্তু গত 29 তারিখ মেয়র গৌতম দেব একটি সাংবাদিক বৈঠক করেন, এবং তিনি শহরবাসীর উদ্দেশ্যে সকলকে আবেদন জানান যে এই জল তারা অন্যান্য নিত্য কাজে ব্যবহার করতে পারেন, তবে পানীয় জল হিসেবে কিন্তু এই জল আপনারা গ্রহণ করবেন না। এবং তার বদলে তিনি যে ব্যবস্থা নেন, প্রত্যেকটি বোরোতে কিন্তু তিনি জলের ট্যাঙ্ক পাঠান, এবং সাথে প্রত্যেকটি বোরোতে 20,000 পাউচ জলের পাউচ 20,000 করে পাঠানো হয়। এবং এই জলের সংকটের জেরে কিন্তু শিলিগুড়িতে যদিও জলের পাউচ কর্পোরেশনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, তবুও জলের কিছুটা ঘাটতি থেকেই যাচ্ছে, কারণ এখন গরমের সময় ভীষণ রকম গরম পড়েছে এবং জলের চাহিদা প্রচুর, এবং সেই জন্যই কিন্তু জলের একটা ক্রাইসিস দেখা যাচ্ছে শিলিগুড়িতে। এর ফলে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী কিন্তু জলের কালোবাজারিও করছে, আর এই নিয়ে কিন্তু বিরোধীরা সরব হয়েছে। একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে এটার সলিউশন নিয়ে পৌরসভা কি চিন্তা ভাবনা করছে, বা গৌতম দেবের তার কি ভূমিকা রয়েছে এই মুহূর্তে মানুষের এই যে চাহিদা মেটানোর ক্ষেত্রে? হ্যাঁ, এই মুহূর্তে গৌতম দেব মেয়র যিনি গৌতম দেব, তিনি কিন্তু প্রতিটি বোরোতে, আজ সকালেও কিন্তু তিনি প্রতিটি বোরোতে ঘুরে বেরিয়েছেন, এবং প্রত্যেকটি বোরোতে যে জলের পাউচগুলো বিতরণ করা হচ্ছে সেগুলি তিনি খতিয়ে দেখছেন সরজমিনে। এবং আজ যখন এর আগে বলে রাখি, গত 29 তারিখে যখন এই ঘোষণা হয় তখনই কিন্তু বিরোধীরা সরব হয়েছিল এবং এই নিয়ে মিছিল হয়েছিল। আজ যখন মেয়র গৌতম দেব কর্পোরেশনে পৌঁছান, তখন কিন্তু শিলিগুড়ির বর্ষিয়ান সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য তথা প্রাক্তন পুরমন্ত্রী তথা প্রাক্তন মেয়র, তিনি কিন্তু এই জলের ক্রাইসিস নিয়ে, এবং এছাড়াও কর্পোরেশনে যারা সিপিআইএম কাউন্সিলররা রয়েছেন, তারা কিন্তু সকলে এই জলের ক্রাইসিস নিয়ে কিন্তু বিরোধ প্রদর্শন করেন, এবং তাতে কিন্তু বাক বিতণ্ডা তৈরি হয় এবং উত্তপ্ত হয় পরিস্থিতি। এবং মেয়র কিন্তু বলেছেন আগামী 2রা জুন রিপোর্ট, যে জল পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়েছে স্যাম্পল, সেই রিপোর্ট কিন্তু আগামী 2রা জুন তাদের হাতে এসে পৌঁছবে, এবং তারপরেই কিন্তু আগামী পদক্ষেপ তিনি নিতে পারবেন। তিস্তার জল ফের সরবরাহ শুরু হলে তবেই কিন্তু পানীয় জলের চাহিদা মেটানো সম্ভব হবে। তবে তার বিকল্প হিসাবে কিন্তু তিনি প্রতিটি বোরোতে 2টো করে ট্যাঙ্ক রাখছেন, এবং জলের 20,000 করে জলের পাউচ তিনি বিতরণ করছেন। আমাকে একটা জিনিস বলো, তুমি অশোক ভট্টাচার্যের নাম করলে, কিন্তু অশোক ভট্টাচার্যকে এবারের মানে এই যে 2024-এর লোকসভা নির্বাচনে এবং তার আগেও অশোক ভট্টাচার্যকে খুব মানে সক্রিয়ভাবে, বিশেষ করে এখন আমরা এবারে দেখতে পেলাম না, মানে অসুস্থতার কোনো কারণে নাকি তিনি একটু নিজেকে অন্য বিষয়ে দূরে রেখেছেন?
একদম। তবে এই তিনি বর্ষিয়ার নেতা হিসেবে কিন্তু এই মুহূর্তে আজকে যে বিক্ষোভ সমাবেশ হয়েছিল, যে বিক্ষোভ প্রদর্শন হয়েছিল, তাতে কিন্তু তিনি বর্ষিয়ার নেতা হিসেবে তিনি যোগদান করেছিলেন। তবে উপস্থিত ছিলেন কিন্তু কাউন্সিলররা এবং সিপিআইএম কাউন্সিলররা সকলে রয়েছিলেন। যদিও এই সংকট, এই যে জলের সংকট, তা নিয়ে কিন্তু রীতিমতো রাজনীতি উত্তপ্ত হচ্ছে শিলিগুড়িতে, এবং সেই রাজনীতি পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি এই আজকে যে বিক্ষোভ প্রদর্শন তাতে অংশ নিয়েছেন, এবং তিনি কিন্তু সক্রিয়ভাবে যে নাগরিকরা রয়েছে তাদের হয়ে তিনি কিন্তু এই বিক্ষোভে সামিল হয়েছেন। অসংখ্য ধন্যবাদ নুপুর হালদার, আমাদের সহযোগী শিলিগুড়ি থেকে। নুপুরের সঙ্গে আমরা কথা বললাম। পণ্ডিতা, এই যে আমরা যে আলোচনার মধ্যে ছিলাম, কিন্তু আমরা আমাদের কাছে এটা একটা ইনপুট ছিল যে জল নিয়ে কিন্তু শিলিগুড়িতে চরম ভোগান্তি চলছে, এবং আমরা নুপুরের কাছ থেকে বিস্তারিত জানলাম একদম যে আসল কারণটা কি। একদম যে নদী বাঁধ যেগুলো ভেঙে গেছে সেখান থেকে ঠিকমতো সরবরাহ করা যাচ্ছে না, আর মহানন্দার জল সেটাও ঠিকমতো ব্যবহার করা সম্ভব হচ্ছে না। কারণ এটা আমরা যারা উত্তরবঙ্গে দেখেছি যে সেখানে মহানন্দার এখন যা পরিস্থিতি, সেখানে সেটা শোধন করে না করে সেই জল সরবরাহ করা যাবে না। এবং মহানন্দা এখন প্রায় অনেকটা জায়গাতেই প্রায় মানে শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। ফলে একটা সংকট তো শিলিগুড়িতে থাকবেই। প্রসঙ্গত তোমাকে আমি একটা কথা বলে রাখি, যখন শিলিগুড়ির কথাটা উঠলো, একদম সেটা হচ্ছে যে শিলিগুড়ি যেভাবে গড়ে উঠেছিল, যে জনসংখ্যা নিয়ে শিলিগুড়ি গড়ে উঠেছিল, বিশেষ করে স্বাধীনতার পর থেকে শিলিগুড়িতে যেভাবে জনসংখ্যা, জনস্রোত শিলিগুড়িতে এসে পৌঁছেছে, এবং আমার মনে হয় যে কলকাতার পরে শিলিগুড়ির গুরুত্ব উত্তর পূর্বাঞ্চলে সব থেকে বেশি। বিশেষ করে আসাম থেকে আরম্ভ করে উত্তর পূর্বাঞ্চলের পুরো গেট হিসাবে শিলিগুড়ি থাকার ফলে প্রচুর মানুষ শিলিগুড়িতে এসে তারা বাড়ি তৈরি করছেন, থাকছেন, চাকরি করছেন। তারপর গোদের ওপর বিস্ফোরার মতো এখন যে কোনো জায়গাতেই এই যে হাই রাইজ, এই যে ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে, সেটা কোনোটা হয়তো কর্পোরেশনের নিয়ম মেনে হচ্ছে, কোনোটা নিয়ম ভেঙে হচ্ছে, কিন্তু হচ্ছে। ফলে গোটা শিলিগুড়ির যে ভৌগোলিক যে অবস্থান এবং যে টোপোগ্রাফি যাকে বলে, সেটা কিন্তু প্রায় ভেঙে পড়ার মুখে। এবং এত জনসংখ্যার জন্য এত ফ্ল্যাট বাড়ি, তাতে তো জল দিতে হচ্ছে, কিন্তু শিলিগুড়িতে কর্পোরেশনের সেই জল দেওয়ার, সেই জল সরবরাহ করার মতো তাদের সেই ক্যাপাসিটি আছে কি না সেটাও কিন্তু দেখতে হবে। কারণ প্রচুর ফ্ল্যাট বাড়ি, তাদের প্রচুর চাহিদা, সেই চাহিদা অনুযায়ী শিলিগুড়িতে জল সরবরাহ করার মতো তাদের ক্ষমতা আছে কিনা সেটা না দেখেই সেখানে এটা অভিযোগ উঠছে যে সেগুলো না দেখেই যত্রতত্র সেখানে ছাড়পত্র দিয়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাট বাড়ি তৈরির, ফলে কিন্তু এই ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। সুতরাং শিলিগুড়ির নগরায়ন যদি একেবারে মানে নগরায়নকে যদি তোমার বৈজ্ঞানিকভাবে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু এই জল সরবরাহ ব্যাপারটা কিন্তু নিশ্চিত করতে হবে। একই প্রসঙ্গে তোমাকে আমি বলি, এটাও বলার কথা যে দুর্গাপুরেও কিন্তু অদূর ভবিষ্যতে সেখানেও কিন্তু এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কারণ আমরা দেখেছি যে দুর্গাপুর এবং একটু তার বাইরের দিকে যেখানে তোমার পঞ্চায়েত এলাকা, সেখানে কিন্তু যে পরিমাণ ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে, সেই ফ্ল্যাট বাড়িতে সেই জল সংযোগের ব্যবস্থা করতে হচ্ছে। শোনা যাচ্ছে যে বহু ফ্ল্যাট বাড়িতে সেখানে সাবমার্সিবল পাম্প দিয়ে সেখানে জল তোলা হচ্ছে। এটা কিন্তু একেবারে নীতিবিরুদ্ধ ব্যাপার, কিন্তু সেটা করা হচ্ছে, এবং সেটা আগামী দিনে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু এই গোটা শিল্পাঞ্চলেও কিন্তু একটা বড় জল সংকটের মধ্যে দিয়ে পড়তে পারে। এটা কিন্তু ধরে নিয়েই চলতে হবে। তুমি যেটা বললে সত্যি করে এটাও একটা খুব মারাত্মক চিন্তার বিষয়। আমরা আজকে শিলিগুড়ি নিয়ে দেখাচ্ছিলাম, শিলিগুড়িতে হাহাকার জল সংক্রান্ত বিষয় নিয়ে।
জলের, আমরা নুপুরের কাছ থেকে শুনলাম যে জলের যে কালোবাজারি, এটা আমাদেরও এক সময় আমাদেরও চোখে পড়েছিল যখন দুর্গাপুরের গেটটা ভেঙে বন্ধ করা হয়েছিল এবং জল মেরে, তখনও একটা জলের সমস্যা, মানে তুমি যেটা বলছিলে তার পূর্বাভাস কিন্তু অলরেডি দুর্গাপুরের মানুষ, একদম দুর্গাপুরের মানুষ এর পূর্বাভাস কিন্তু এর আগেও পেয়েছে। যাই হোক, আমাদের আজকের সময় কিন্তু শেষ, তো সময় যেহেতু শেষ, তো যেহেতু এই আলোচনাকে আর দীর্ঘায়িত করার উপায় আমাদের হাতে নেই। আবার দেখা হবে আগামীকাল, আরো বিশেষভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য এখানেই শেষ করছি, আবার আগামীকাল দেখা হবে। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।